একটা প্রশ্ন করি, এই যে স্বর্ণের আংটি, বিয়ের গয়না বা সিন্ধুকে জমানো ভরি ভরি স্বর্ণ, কখনো ভেবে দেখেছেন এর দাম আসলে ফিক্স করতেছে কে? আপনার কি মনে হয় কোনো দেশের সরকার? না। কোনো মুক্তবাজার, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই? মোটেই না। তাহলে কে? বিশ্বাস করুন আর না করুন, গত প্রায় 100 বছর ধরে এই দাম ঠিক হতো লন্ডনের ছোট্ট একটি ঘরে, দিনে 2 বার, মাত্র 5 জন লোকের এক গোপন বৈঠকে। এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়, কিন্তু এটিই ছিল বাস্তবতা। গল্পটির শুরু 1919 সালে। প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ। ব্রিটেন তখনও সুপার পাওয়ার, কিন্তু বিশ্বযুদ্ধের কারণে লন্ডনের স্বর্ণবাজার তখন প্রায় ধ্বংসের মুখে। ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ ইংল্যান্ড মরিয়া হয়ে উঠল লন্ডনের পুরনো গৌরব ফিরিয়ে আনতে। তারা চুক্তি করল বিশ্বের বৃহত্তম সোনা উৎপাদনকারীদের সাথে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনিগুলো যাদের হাতে ছিল সেই সব কোম্পানির সাথে। চুক্তি করা হলো দক্ষিণ আফ্রিকার সব সোনা বিক্রি হবে লন্ডনের বাজারেই। কিন্তু এত সোনা দাম ঠিক করবে কে? একটা নির্দিষ্ট দাম তো চাই। ব্যাংক অফ ইংল্যান্ড দায়িত্ব দিল লন্ডনের তখনকার সবচাইতে প্রভাবশালী মার্চেন্ট ব্যাংককে, NM রথচাইল্ড অ্যান্ড সন্স। আর এভাবেই 12 সেপ্টেম্বর 1919 সকাল 11টায় শুরু হলো প্রথম লন্ডন গোল্ড ফিক্স। রথচাইল্ডের লিডারশিপে তৈরি হলো 5 সদস্যের এক এক্সক্লুসিভ ক্লাব। 5 জন সদস্য হলো এরা: NM রথচাইল্ড অ্যান্ড সন্স, যাদের প্রতিনিধি সবসময় চেয়ারম্যান হতো, মোকাটা অ্যান্ড গোল্ডস্মিথ, পিক্সলে অ্যান্ড অ্যাবল, স্যামুয়েল মন্টাগু অ্যান্ড কোম্পানি এবং শার্পস উইলকিন্স। ব্যাস, এই 5টি প্রতিষ্ঠানের 5 জন প্রতিনিধি। এরাই ঠিক করবে বিশ্বের স্বর্ণের মার্কেট প্রাইস। বৈঠক হতো রথচাইল্ড ব্যাংকের নিউ কোর্ট অফিসের ছোট্ট কাঠের প্যানেল দেওয়া এক ঘরে। প্রক্রিয়াটি ছিল অদ্ভুত, আবার সেই সময়ের হিসাবে খুবই আধুনিক। প্রতিদিন সকাল 10:30টায় বৈঠক শুরু হতো, পরে দিনে 2 বার, সকাল এবং বিকেলে। এই 5 জন প্রতিনিধি বসতেন নিজেদের ডেস্কে। সবার সামনে একটা করে টেলিফোন থাকতো, আর একটা ছোট্ট ইউনিয়ন জ্যাক ফ্ল্যাগ থাকতো, মানে ব্রিটেনের পতাকা। চেয়ারম্যান, যিনি রথচাইল্ডের প্রতিনিধি, তিনি একটি দাম প্রস্তাব করতেন। ধরুন তিনি বলতেন, আজকের দাম প্রতি আউন্স $20 দিয়ে শুরু করি। বাকি 4 জন সাথে সাথে ফোন তুলে নিত, কথা বলতেন নিজেদের মেইন ট্রেডিং রুমের সাথে। সারা বিশ্ব থেকে আসতো অর্ডার। ক্লায়েন্ট কারা? খনি মালিক, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক এবং গয়নার কারিগর। কে কত স্বর্ণের বার কিনবে বা বেচতে চায় সেই অর্ডার নিতেন তারা। এরা যতক্ষণ ফোনে ব্যস্ত থাকতো, তাদের সামনের ছোট্ট পতাকা উপরে থাকতো। কথা শেষ হলে তারা পতাকা নিচে নামিয়ে ফেলতেন। যদি দেখা যেত ক্রেতা বেশি, বিক্রেতা কম, চেয়ারম্যান দামটি বাড়িয়ে দিতেন। দাম বাড়লে কিছু ক্রেতা সরে যেত, আসতো নতুন বিক্রেতা। আর যদি বিক্রেতা বেশি হতো, দাম কমিয়ে দেওয়া হতো। এই প্রক্রিয়া চলতেই থাকতো যতক্ষণ না ওই 5 জনের পতাকাই নিচে নেমে যেত। যখনই 5টি পতাকা একসাথে নিচে নামতো, চেয়ারম্যান ঘোষণা করতেন দাম ফিক্সড, এবং ঠিক সেই মুহূর্তেই ওই 5 জন লোক যে দামটি ঠিক করত, সেটাই হয়ে যেত গোটা বিশ্বে স্বর্ণের দাম সেদিনের জন্য। ভাবা যায়, প্রায় 96 বছর ধরে মাত্র 5 জন লোক একটা বন্ধ ঘরে বসে ঠিক করত সারা বিশ্বের স্বর্ণের দাম। এই ফিক্সড প্রাইস শুধু একটা দাম ছিল না, এটা ছিল গ্লোবাল বেঞ্চমার্ক। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো, এমনকি ব্যাংক অফ ইংল্যান্ড নিজেও তাদের ভল্টে রাখা হাজার হাজার টন স্বর্ণের মূল্যায়ন করত এই দামের ভিত্তিতে। খনি কোম্পানিগুলো তাদের দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এই দাম ব্যবহার করত। গয়নার প্রস্তুতকারক থেকে শুরু করে খুচরা বিক্রেতা সবাই এই ফিক্স দেখেই তাদের দাম ঠিক করত। এমনকি সোনার ফিউচার, সোয়াপ এবং অপশনের মতো জটিল ফাইন্যান্সিয়াল মার্কেটেও চলতো এই দামের উপরেই। মানে রথচাইল্ড অফিসের এই ছোট্ট ঘরটা আক্ষরিক অর্থেই ঠিক করত বিশ্বের অর্থনীতিতে সোনার মানদণ্ড। কিন্তু যে সিস্টেম এত একচাটিয়া, এত অস্বচ্ছ, তার ভেতরেই লুকিয়েছিল ধ্বংসের বীজ। সমালোচকেরা বলতে শুরু করেন, মাত্র 5টি ব্যাংক যদি দাম ঠিক করে, তারা তো সহজেই দামটাকে নিজেদের সুবিধা মতো নাড়াতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর রোজা এভান্তেস মেটসের মতো গবেষকেরা তথ্য বিশ্লেষণ করে দেখান যে বিশেষ করে বিকেলের ফিক্সে দামের মধ্যে অদ্ভুত রহস্যময় গতিবিধি দেখা যেত। বেশিরভাগ সময়ই দামটি নিচের দিকে নামে। কিন্তু কিভাবে? ব্যাপারটি বুঝুন।
এই 5 জন লোকই সবার আগে জানতো দামটি ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, বাড়বে না কমবে। তারা সেই গোপন তথ্য ব্যবহার করতেন। একে বলে ইনফরমেশন অ্যাসিমেট্রি। নিজেদের জন্য তারা আগেভাগেই স্বর্ণ কিনতে শুরু করত বা বেচে দিত, মানে খেলা শুরুর আগেই তারা রেজাল্ট জেনে যেতেন। সময়ের সাথে পুরনো এই 5 খেলোয়াড়ের নামে পরিবর্তন আসে। যেমন স্যামুয়েল মন্টেগু অ্যান্ড কোম্পানি কিনে নেয় মিডল্যান্ড ব্যাংক, যা 1992 সালে এইচএসবিসির অংশ হয়ে যায়। মকাটা অ্যান্ড গোল্ডস্মিথ কিছুদিন ছিল স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের অধীনে, তারপর কিনে নেয় স্কশিয়া ব্যাংক, নতুন নাম হয় স্কশিয়া মকাটা। শার্প উইলকিন্স বিদায় নেয় ফিক্সিং সার্কেল থেকে, ঢুকে পড়ে ফ্রান্সের সোসিয়েতে জেনারেল। পিক্সলে অ্যান্ড অ্যাবেল মিশে যায় জার্মানির ডয়েস ব্যাংকের স্বর্ণ বাণিজ্য শাখার সাথে। এনএম রথচাইল্ড অ্যান্ড সন্স দীর্ঘ 85 বছর ধরে গোল্ড ফিক্সিংয়ের চেয়ারম্যান এবং হোস্ট হিসেবে টিকেছিল 2004 সাল পর্যন্ত। 2004 ছিল দ্য বিগ টার্নিং পয়েন্ট। মে 2004 সালে রথচাইল্ড ঘোষণা করলো তারা 85 বছরের পুরনো স্বর্ণবাজার থেকে সরে যাচ্ছে। তাদের সেই প্রভাবশালী চেয়ারটি তারা হস্তান্তর করে দিল বার্কলেস ক্যাপিটালের হাতে। যারা ইংল্যান্ডের ক্রিকেট বা ফুটবল খেলা দেখেন নিশ্চয়ই বার্কলেস ক্যাপিটালের লোগো দেখেছেন। অর্থাৎ 2004 সাল থেকে 5 খেলোয়াড় হয়ে দাঁড়ালো এরা: বার্কলেস ক্যাপিটাল, স্কশিয়া মকাটা, এইচএসবিসি, ডয়েস ব্যাংক এবং সোসিয়েতে জেনারেল। 2012 সালে বার্কলেস জড়িয়ে পড়ল এক কেলেঙ্কারিতে। 28 জুন 2012 বার্কলেস একটি ডিজিটাল অপশন কন্ট্রাক্ট করে এক ক্লায়েন্টের সাথে $3.9 মিলিয়ন। ডিজিটাল অপশন বা বাইনারি অপশন এক ধরনের ফাইন্যান্সিয়াল বেটিং। মানে চুক্তি অনুযায়ী বার্কলেস ব্যাংক তার ক্লায়েন্টকে বলতেছে, যদি বিকেলে সোনার দাম $1558.96 উপরে যায়, আমি তোমাকে $3.9 মিলিয়ন দেব। আর যদি না যায় তাহলে তুমি কিছুই পাবা না। তবে চুক্তি করলে অর্থাৎ বাজি ধরলে এই বাজির জন্য ক্লায়েন্টকে দিতে হবে কিছু ফি বা প্রিমিয়াম। এই হলো ব্যাংকের ধান্দা। ব্যাংক কেন এই চুক্তি করে? কারণ এতে তার কমিশন হয়, অর্থাৎ লাভ হয়। তারা ভাবে দাম ওই সীমা পর্যন্ত উঠবে না, না উঠলে টাকা দিতে হবে না। ক্লায়েন্টের ফি বা প্রিমিয়াম পুরোটাই তাদের লাভ। কিন্তু যদি দামটি সত্যি ওঠে তাহলে ব্যাংককে চুক্তি অনুযায়ী টাকা দিতেই হবে। এই ক্ষেত্রে যেমন $3.9 মিলিয়ন। সোনার দাম সেদিন বাড়ার কথা বিশ্ব পরিস্থিতির কারণে। সোনার দাম যখন ওই সীমার কাছাকাছি পৌঁছায় তখনই একটা গোপন ফিক্সিং মিটিং চলতেছিল। এই সময়ে বার্কলেসের ড্যানিয়েল প্লাঙ্কেট ইচ্ছা করে এক বিশাল পরিমাণ সোনা বিক্রির অর্ডার দেয়, 60,000 আউন্স গোল্ড। এটা একটা কৃত্রিম সেলস অর্ডার, যার উদ্দেশ্য ছিল দাম নামিয়ে দেয়া। ফলাফল দাম $1558.50 মার্কিন ডলারে ফিক্স হলো, মাত্র 46 সেন্ট নিচে। অর্থাৎ বাজিতে বার্কলেস ব্যাংক জিতে গেল। ওদিকে ড্যানিয়েল প্লাঙ্কেটের নিজের ট্রেডিং বুক সেদিন লাভ করে প্রায় $1.75 মিলিয়ন। ঘটনাটা পরে ফাঁস হয়ে যায়। তদন্তে প্রমাণিত হয় যে সে ইচ্ছা করে বাজারে কারচুপি করেছে। ফলে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বার্কলেসকে 26 মিলিয়ন পাউন্ড জরিমানা করে। এটা ছিল পিওর মার্কেট ম্যানিপুলেশন। আরও ভয়ঙ্কর বিষয় হলো, প্লাঙ্কেটের এই গোল্ড ফিক্সিং কেলেঙ্কারিটি ঘটেছিল বার্কলেসের আর এক কুখ্যাত লাইবর কেলেঙ্কারির জন্য $450 মিলিয়ন জরিমানা দেওয়ার ঠিক একদিন পরেই। অর্থাৎ ব্যাংকটি শোধরায়নি, আর ভবিষ্যতেও শোধরাবে বলে মনে হয় না। 2012 সালের বার্কলেস কেলেঙ্কারির পর শুরু হলো তদন্ত। তাতে দেখা গেল কেবল বার্কলেস নয়, সময়ে সময়ে ডয়েস ব্যাংক এবং এইচএসবিসি স্বর্ণের দাম ম্যানিপুলেট করেছে নিজেদের লাভের জন্য। জানুয়ারি 2014 ডয়েস ব্যাংক এই গোল্ড এবং সিলভার ফিক্সিং প্যানেল থেকে নিজেদের নাম তুলে নেয়। পরে ডয়েস ব্যাংক মূল্য কারচুপির মামলায় $60 মিলিয়ন জরিমানা দিতে রাজি পর্যন্ত হয়। এইচএসবিসিকে দিতে হয় $42 মিলিয়ন জরিমানা। এক কথায় ওই প্রাচীন অভিজাত সিস্টেমের ভেতরের পচা গন্ধটা সবার সামনে উন্মুক্ত হয়ে যায়। 96 বছরের পুরনো এই ফিক্সিং প্যানেল বিশ্বাসযোগ্যতা পুরোপুরি হারালো। এই বিশাল কেলেঙ্কারির পর খুব স্বাভাবিকভাবেই পুরনো ফিক্স সিস্টেমটা 20 মার্চ 2015-তে বাতিল করে দেয়া হলো। তার বদলে এলো এক নতুন ঝকঝকে ডিজিটাল সিস্টেম। এর নাম LBMA গোল্ড প্রাইস। এখন আর কোনো গোপন ঘরে গোপন মিটিং হয় না, নেই কোনো ছোট্ট ফ্ল্যাগ। এই নতুন সিস্টেমটা চালায় একটি স্বাধীন তৃতীয় পক্ষ, যার নাম আইস বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন বা IBA।
এখন সব হয় কম্পিউটারে, একটা ডিজিটাল নিলাম হয়। তারা দাবি করে এই নতুন সিস্টেমটা নাকি অনেক স্বচ্ছ, পুরো সিস্টেমটা অডিট করা যায়। দিনে 2 বার একটা অ্যালগোরিদম দাম প্রস্তাব করে, অংশগ্রহণকারীরা অর্ডার দেয় কেনাবেচার। 30 সেকেন্ডের রাউন্ড হয়। যদি অর্ডারের মধ্যে ভারসাম্য না থাকে অ্যালগোরিদম দাম চেঞ্জ করে দেয়। শুরু হয় নতুন রাউন্ড। যখনই ভারসাম্য চলে আসে দাম ফিক্সড হয়ে যায়। অনেক পরিষ্কার তাই না? অনেক আধুনিক। কিন্তু এখানেই গল্পের একটা টুইস্ট আছে। এই যে নতুন ডিজিটাল সিস্টেম, এই যে স্বচ্ছ নিলাম, জানেন এটা কারা চালায়? কারা পেয়েছে সরাসরি অংশগ্রহণের অনুমতি? ঠিকই ধরেছেন, সেই মুষ্টিমেয় কয়েকটি বিশাল ব্যাংক। এখন আর সেই 5 জন নেই। 15 জনের ডিরেক্ট পার্টিসিপেন্ট তালিকায় কারা আছে জানেন? কারা আবার? জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স, HSBCর মতো ব্যাংকগুলো, অর্থাৎ হাল আমলের বিগ প্লেয়ার সব, আমেরিকার বড় বড় ব্যাংক। অবশ্য ক্লাবটি একটু বড় হয়ে গেছে। দুনিয়ার নতুন শক্তিকে তারা জায়গা করে দিয়েছে। যেমন এখন এই নিলামে সরাসরি অংশগ্রহণ করে ব্যাংক অফ চায়না। চীন এখন বিশ্বের 1 নম্বর স্বর্ণের উৎপাদক প্লাস 1 নম্বর স্বর্ণের ক্রেতা, তাই তাদের বাদ দেওয়া সম্ভব না। তালিকায় যোগ হয়েছে নতুন খেলোয়াড় যেমন জেন স্ট্রিট, ভার্চু ফাইন্যান্স, DRW ইনভেস্টমেন্ট। এরা হলো হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম। এরা অ্যালগোরিদম চালিত ট্রেডার। চোখের পলকের আগেই কম্পিউটারে করে ফেলে লক্ষ লক্ষ কেনাবেচা। মানে সেই গোপন ঘরটি হয়তো ভেঙে ফেলা হয়েছে, কিন্তু ক্ষমতা, সারা বিশ্বের সোনার দাম নিয়ন্ত্রণ করার সেই ক্ষমতা, সেটা এখনও সেই একই মুষ্টিমেয় কয়েকটি বড় ব্যাংকের হাতেই রয়ে গেছে। লন্ডনে ঠিক হওয়া এই বৈশ্বিক বেঞ্চমার্কের সাথে বাংলাদেশের স্থানীয় বাজারের সম্পর্ক কি? বাংলাদেশ একটি ক্লাসিক প্রাইস টেকার, অর্থাৎ মূল্য গ্রহীতা। দেশের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের দাম সম্পূর্ণভাবে নির্ভরশীল আন্তর্জাতিক বাজারের উপরে। যখন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ে, ধরুন $4000 প্রতি আউন্স হয়ে গেল, রেকর্ড ভাঙল, সরাসরি তার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ল। প্রতি ভরি স্বর্ণের দাম 2 লাখের উপরে চলে গেল। আন্তর্জাতিক বাজার মূল্য ঠিক করে দেয়, কিন্তু বাংলাদেশের ভেতরে খুচরা মূল্য ঠিক করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। বাজুসের আছে এক মূল্য নির্ধারণ এবং মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি। তারা স্থানীয় চাহিদা, সরবরাহ এবং আন্তর্জাতিক দাম দেখে নিয়মিত দাম ঠিক করে। চূড়ান্ত খুচরা মূল্য তৈরি হয় কয়েকটি বিষয়ের উপরে ভিত্তি করে, যেমন LBMA প্রাইস, আমদানি শুল্ক আর সরকারের কর, সরকার নির্ধারিত 5% ভ্যাট, বাজুসের নির্ধারিত ন্যূনতম 6% মজুরি। ন্যূনতম 6% শুধু একটা ভিত্তি, এর কোনো ঊর্ধ্বসীমা বা স্পষ্ট বিভাজন নাই। গ্রাহকের কাছে এটি সহজলভ্যও নয়। এই হলো সোনার মার্কেটের হালচাল। সোনার চাহিদা গ্লোবালি এত বেড়ে গেল কেন? এর পেছনে আছে বিশ্ব রাজনীতি, আর সেটা নিয়ে জানতে দেখতে পারেন আমার এই ভিডিওটি। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।